আজ আমি এমন একটা কবিতা পড়াবো যেটা একই সঙ্গে আমাদের মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসের দশম শ্রেণীর ছাত্রদের জন্য যেমন পাঠ্য রয়েছে, তেমনি ইংরেজি মাধ্যমে সিবিএসসি বাংলার ছাত্রছাত্রীদেরও বিশেষভাবে পাঠ্য সিলেবাসে রয়েছে দশম শ্রেণীতে। সেই কবিতাটি হলো কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান। কবি জয় গোস্বামীর একটি বিখ্যাত কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান। আজ এই কবিতাটি পাঠের আগে আমি কবি জয় গোস্বামী সম্পর্কে কিছু কথা ছাত্রছাত্রীদের বলবার চেষ্টা করছি। 1954 সালের 2ই নভেম্বর কলকাতার এক বনেদি পরিবারে জন্ম হয় কবি জয় গোস্বামীর। মাত্র 5 বছর বয়স থেকে তারা সপরিবারে রানাঘাটে থাকতে শুরু করেন। মাত্র 8 বছর বয়সে তার বাবা মধুসূদন গোস্বামী মারা যান। মা সবিতা গোস্বামী ছিলেন রানাঘাটে লালগোপাল স্কুলের শিক্ষিকা। 1968 সালে মায়ের মৃত্যুর পর কবি নিঃসঙ্গ হয়ে পড়েন। একাদশ শ্রেণী পর্যন্ত তার প্রথাগত বিদ্যালয় শিক্ষা অতিবাহিত হয় রানাঘাটে। কবির প্রথম কবিতা লেখার সূত্রপাত বাড়ির সিলিং পাখাকে ঘিরে। তখন কবির বয়স মাত্র 13 বছর। তার প্রথম কবিতা মুদ্রিত হয় 19 বছর বয়সে। একই সঙ্গে সীমান্ত সাহিত্য, পদক্ষেপ ও হোম শিক্ষা নামে 3টি ছোট পত্রিকায়। এরপর থেকেই ধীরে ধীরে বিভিন্ন ছোট পত্রিকায় নিয়মিত তাঁর কবিতা প্রকাশিত হয়। তবে 1976 সাল থেকে দেশ পত্রিকায় তাঁর কবিতা প্রকাশিত হওয়ার সাথে সাথেই বাংলা কবিতার পাঠক আপন বৈশিষ্ট্যে উজ্জ্বল এক নতুন কবিকে আবিষ্কার করে। এরপর জয় গোস্বামী পাঠককুলকে চমকে দিয়ে একে একে উপহার দেন রত্নজীব 1978, আলিয়া হ্রদ 1981, উন্মাদের পাঠক্রম 1986, হুতুম ভগবান 1988, ঘুমিয়েছ ঝাউ পাতা 1989, আজ যদি আমাকে জিজ্ঞেস করো 1991, গোল্লা 1991, পাগলি তোমার সঙ্গে 1994, বজ্র বিদ্যুৎ ভর্তি খাতা 1995, পাতার পোশাক 1997 ইত্যাদি। এর মধ্যে আমাদের পাঠ্য কবিতাটি অস্ত্রের বিরুদ্ধে গান, এটি নেওয়া হয়েছে কবির এই বিখ্যাত কাব্যগ্রন্থ পাতার পোশাক থেকে। পাতার পোশাক কাব্যগ্রন্থটি লিখে কবি 1997 সালে বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার লাভ করেছিলেন। এছাড়াও কবি আনন্দ পুরস্কার পেয়েছেন 2 বার, 1991-তে ঘুমিয়েছ ঝাউ পাতা কাব্যগ্রন্থের জন্য এবং 1988-তে যারা বৃষ্টিতে ভিজেছিল এই কাব্যোপন্যাসের জন্য। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন 1997-এ, মূলত তাঁর বজ্র বিদ্যুৎ ভর্তি খাতা এই কাব্যগ্রন্থের জন্য। আর তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ হিসাবে তিনি আরেকটি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন 2000 সালে, সেটি হলো পাগলি তোমার সঙ্গে। আমেরিকার আইওয়া আন্তর্জাতিক লেখক শিবিরে আমন্ত্রিত হয়েছেন 2001 সালে। পছন্দ করেন গান শুনতে এবং পুরনো চিঠি পড়তে। তাহলে আমি কবিতাটি শুরুর আগে কবি জয় গোস্বামী সম্পর্কে তোমাদের কিছু কথা বললাম। এবার কাব্যগ্রন্থের কবিতার শুরুতেই আমি তোমাদের 2টি কথা বলবো। প্রথম কথা হচ্ছে, কবিতাটিতে দেখো নামেতে 3টি শব্দ ব্যবহৃত হয়েছে। একটা হচ্ছে অস্ত্রের, দ্বিতীয় শব্দ বিরুদ্ধে, তৃতীয় শব্দ গান। কিন্তু মূলত 2টি শব্দের মধ্যে একটা লড়াইয়ের বার্তা বা লড়াইয়ের ইঙ্গিত রয়েছে, অর্থাৎ অস্ত্রের বিরুদ্ধে গানের কথা বলা হচ্ছে, অর্থাৎ অস্ত্র ভার্সেস
গান। প্রথমেই আমাদের জানতে হবে অস্ত্র কী। আমরা অতি প্রাচীনকালে আদিম মানুষকে অস্ত্র ব্যবহার করতে দেখেছিলাম পাথরের টুকরো কিংবা গাছের ডালপালা। তারা এই অস্ত্র ব্যবহার করত মূলত আত্মরক্ষার জন্য। কিন্তু সভ্যতার অগ্রগতির সাথে সাথে এই অস্ত্র ব্যবহৃত হয়েছে তথাকথিতভাবে মানুষ নিধনের কাজে, অর্থাৎ ধ্বংস, হত্যা, রক্তপাত, স্বজন হারানোর কান্না, একটা বিয়োগ, ব্যথা বা যুদ্ধ বিধ্বস্ত জীবনের চিত্র আমরা খুঁজে পাই এই অস্ত্র শব্দের মধ্যে। উল্টো দিকে যখনই আমরা গান কথাটা ব্যবহার করব, তখনই আমাদের একটা প্রাণ সঞ্চারিত হবে মনের মধ্যে। কারণ গান আমাদের সুন্দরের আরাধনা করে, গান আমাদের শান্তির বার্তা এনে দেয়, গান আমাদের দুঃখের মাঝে একটু প্রশান্তির প্রলেপ দিতে পারে। গানের মধ্যে আমরা সৃজনশীলতার বহিঃপ্রকাশ খুঁজে পাই, মানুষের হৃদয় বৃত্তির, আবেগে ও ভালোবাসার অনায়াস অবয়ব খুঁজে পাই আমরা এই গানে। ভয়, ভীতি, নৃশংসতা, বিভেদ ও মৃত্যুর প্রতিমূর্তি অস্ত্রকে ধ্বংস করতে গেলে একমাত্র গানই যে অপরিহার্য, এটাই কবি জয় গোস্বামী কবিতার নামের মধ্যে প্রকাশ করলেন। তাই কবি সবাইকে গানের কাছে অস্ত্র বিসর্জনের আহ্বান জানালেন। হাজার হাতে সমস্ত শক্তি দিয়ে অস্ত্রের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার বাসনা প্রকাশ করলেন। গানের বর্ম ধারণ করতে তিনি বুলেটকে প্রতিহত করতে চাইলেন। যদিও কবির ভাঁড়ারি গানের সংখ্যা নেহাতি কম, তবু তাকেই তিনি খড়কুটোর মতো আঁকড়ে ধরতে চাইলেন। তিনি সমস্ত বিভৎসতাকে বিসর্জন দিয়ে গানের কাছে তিনি প্রাণ সঞ্চার করতে চাইলেন। অর্থাৎ কবি বোঝাতে চাইলেন, চিল বা শকুনিরূপ সুযোগ সন্ধানীর দল, স্বার্থান্বেষী মানুষের তীক্ষ্ণ দৃষ্টিপাত যখন সব কিছুকে ধ্বংস করতে উদ্যত, তখন বসন্তের দূত কোকিলকে সঙ্গী করে সহস্র উপায়ে গান বেঁধে কবি সেই প্রাণ সঞ্চার করতে চাইলেন ধ্বংসের বিরুদ্ধে। পেন ইজ মাইটার দ্যান দ্য সোড। মসি শক্তি অসি শক্তির সে চেয়ে অনেক বেশি জোরালো। আমরা এই কথাটা আগেই পেয়েছি আমাদের হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে। সেখানেও আমরা যে তথ্য পেয়েছিলাম, এখানে যেন তারই একটা বিস্তারিত রূপ কবি জয় গোস্বামী এই কবিতার মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করলেন। একজন কবি, শিল্পী, সাহিত্যিক, তিনি যুদ্ধক্ষেত্রে অস্ত্র নিয়ে যুদ্ধ করেন না, কিন্তু কলমকে অস্ত্র হিসাবে ব্যবহার করে তিনি কি করতে পারেন? তিনি সমস্ত অস্ত্র শক্তির বিরুদ্ধে অস্ত্র ভাঙার গান গাইতে পারেন। অর্থাৎ তিনি বুঝিয়ে দিতে পারেন, গান আনে প্রাণ, গান জাগায় আমাদের ভাবাবেগকে এবং সেই ভাবাবেগ আমাদের সৃষ্টিমুখী চেতনা হিসাবে আত্মপ্রকাশ করতে পারে। তাই কবি এখানে অস্ত্রের বিরুদ্ধে গান গেয়ে তথাকথিত উদ্ধত মানুষদের, উদ্ধত অশুভ শক্তিকে তিনি পরাজিত করতে চেয়েছেন এবং প্রতিষ্ঠা করতে চেয়েছেন শুভ শক্তিকে। সুতরাং এই দৃষ্টিকোণ মাথায় রেখে আমরা এখন কবিতাটি পাঠ করব এবং তার সমগ্র অংশ লাইন বাই লাইন বিশ্লেষণ করার চেষ্টা করব। কবিতাটি লক্ষ্য করো তোমরা। প্রথমেই আমাদের দেখে নেওয়ার বিষয়, কবিতাটি মাত্র 3টি স্তবকে বিন্যস্ত। এই প্রতিটি স্তবকের মধ্যেই কবি কিন্তু অস্ত্রের বিরুদ্ধে গানের যে রূপ তাকে ফুটিয়ে তোলার চেষ্টা করলেন। প্রথমেই কবি কি বলছেন? অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে, এগিয়ে আসি উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। তাহলে দেখো, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। প্রথম কথায় লক্ষ্য করতে হবে, অস্ত্রকে কবি ফেলে দিতে চাইলেন, ফেলে দিতে বললেন। কেন বললেন? কারণ কবি যুদ্ধ চান না, কবি অস্ত্র দিয়ে মানুষ মারতে চান না,
কবি অস্ত্র দিয়ে কোনো রক্তপাত ঘটাতে চান না। কবি চান একটা শান্তির পৃথিবীকে, একটা সুন্দর পৃথিবীকে, যেখানে কোনো অস্ত্রের ঝনঝনানি থাকবে না, যেখানে থাকবে শুধু মানবিক মূল্যবোধ। লাভ ক্যান কনকয়ার দ্য ইউনিভার্স। ভালোবাসা দিয়ে তিনি বিশ্বকে জয় করার কথা ভাবলেন, তাই অস্ত্রকে ফেলে দিয়ে অস্ত্রকে পায়ে রাখতে বললেন। এখানে অস্ত্র পায়ে রাখার অর্থ আত্মসমর্পণ, অর্থাৎ দুহাত তুলে দিয়ে আত্মসমর্পণ করো যুদ্ধের সঙ্গে, মানে যুদ্ধ করে নয়, ভালোবাসা দিয়ে পৃথিবীকে জয় করতে হবে। তাই অস্ত্র ফেলে দাও, অস্ত্র পায়ে সমর্পণ করো। আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়ায়, হাত নাড়িয়ে বুলেট তাড়ায়, গানের বর্ম আজ পড়েছি গায়ে। এখানে আমি শব্দের মধ্যেই কবি জয় গোস্বামী তার উত্তম পুরুষে কবিতাটি প্রকাশে তাগিদ অনুভব করেছেন এবং তিনি বুঝিয়ে দিলেন যে তিনি নিজেই কবিতার বক্তা এবং তিনি কবিতাটির মধ্যে একটা সমাজ সংস্কারের ভূমিকায় অবতীর্ণ হয়ে তিনি যেন সমাজের মানুষকে জাগিয়ে তুলতে চাইছেন। কারণ আমরা আগেই বলেছিলাম যে কলমের শক্তি বড় অস্ত্রের চেয়েও অনেক বেশি শক্তিশালী। তাই এই কবি তাঁর কলমরূপ শক্তি দিয়ে তিনি সমস্ত অস্ত্রকে ধ্বংস করতে চাইছেন এবং সমস্ত অস্ত্রকে বিসর্জন দিয়ে তিনি মানুষকে শোনাতে চাইছেন ভালোবাসার গান, প্রাণ সঙ্গীত, যা মানুষকে জাগিয়ে দেয়, প্রাণে প্রাণ সঞ্চার করে। মৃত্যুর রক্তপাতের কোনো ভয়ঙ্কর অবস্থা সেখানে থাকে না। তাই আমি এখন হাজার হাতে পাই, এখানে হাজার শব্দের মধ্যে সমবেত সেই সমস্ত মানুষকে একত্রিত হতে তিনি আহ্বান জানালেন, যেখানে যে সমস্ত মানুষ স্বপ্ন দেখে শান্তির, কবির মতো, কবির সাথে সবাই যেন একত্রিত হয়েছে, তারা যেন একসাথে কবির সাথে গেয়ে উঠছে সেই অস্ত্রের বিরুদ্ধে গান। এবং সেখানে তাই 1, 2, 3 করে মানুষ করতে করতে হাজার হাত পা এখানে সমবেত জনতার কথা বলা হলো। তাই এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত এগিয়ে আসছি মানে সবাই আমরা একত্রিত হচ্ছি। এবং উঠে দাঁড়ানো শব্দের মধ্যে কি আছে কবির? উঠে দাঁড়ানোর মধ্যে কবি বলতে চাইলেন যে আমাদের ঘুমিয়ে থাকলে হবে না, পড়ে থাকলে হবে না, শুয়ে থাকলে হবে না, আমাদের দাঁড়াতে হবে সোজা হয়ে, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। আবার আত্মসমর্পণের ভঙ্গিতে কবি অস্ত্র পরিত্যাগ করে উঠে দাঁড়াতে বললেন, অর্থাৎ অস্ত্র হাতে নিয়ে নয়, অস্ত্র পরিত্যাগ করে উঠে দাঁড়ানোর আহ্বান জানলেন। তাই হাত নাড়িয়ে বুলেট তাড়াই। বুলেট তাড়াতে গেলে আমাদের বুলেট প্রুফ জ্যাকেট দরকার পড়তে পারে, কিন্তু না, কবি সেসব কিছু, কোনো অস্ত্র, কোনো জ্যাকেট, কোনো প্রতিরোধকারী কোনো শক্তি বা কোনো বর্ম পড়তে চাইছেন না, বরং হাত নাড়িয়ে বুলেট তাড়ানোর মধ্যে তিনি ভালোবাসার আহ্বান জানালেন যে যুদ্ধ নয়, শান্তি চাই, ভালোবাসা দিয়েই আমরা সব কিছুকে পারব। যে বুলেট ছুটে আসছে সেই বুলেটকে আমরা হাত নাড়িয়ে সরিয়ে দেব, অর্থাৎ আমরা বুঝিয়ে দেব যে আমরা অস্ত্র দিয়ে অস্ত্রের বিরুদ্ধে লড়াই করছি না, আমাদের ভালোবাসার গান দিয়েই আমরা বুলেটকে যেন থামিয়ে দিচ্ছি। গানের বর্ম আজ পড়েছি গায়ে, তাই গানই আজ বর্ম হয়েছে, গানই আজ সব কিছুকে প্রাণ দিতে পারে। আমার এ প্রসঙ্গে মনে পড়ে যাচ্ছে সাধক কমলাকান্তের কথা। সাধক কমলাকান্ত একবার তিনি তাঁর শিষ্যার বাড়ি থেকে ফিরছিলেন, বোরহাট এলাকায় তাঁর সাধন পীঠ ছিল, এবং সেখানে তিনি যখন শিষ্যার বাড়ি থেকে কাঞ্চননগর থেকে ফিরছেন তখন এক গভীর জঙ্গলে ডাকাতদের হাতে পড়েছিলেন। ডাকাতরা যখন তার কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নিয়ে তাকে মারতে উদ্যত, তখন সাধক কমলাকান্ত গান ধরেছিলেন, শ্যামা সঙ্গীত, এবং সেই শ্যামা সঙ্গীত গানের মধ্যেই গান শুনে ডাকাতের দল এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিল, এতটাই আবিষ্ট হয়ে গিয়েছিল যে তাদের হাতের লাঠি খসে পড়ে গিয়েছিল। তাহলে আমরাই বা পারবো না কেন? কবি জয় গোস্বামী যেন সেরকমই একটা পরিবেশ তৈরি করতে চাইছেন। তিনি বলতে চাইছেন যে আমরা হাত নাড়িয়ে বুলেট তাড়াতে পারি। কমলাকান্ত যদি সেদিন ওই গান শুনিয়ে ডাকাত দলের হাতের অস্ত্র খসিয়ে দিতে পারেন, তাহলে আমরাও এই সমবেত শক্তি, তথাকথিতভাবে বিরুদ্ধবাদী যুদ্ধকামী শক্তিকে ওইভাবে খেদিয়ে দিতে পারবো। আর সেই বুলেট প্রুফ জ্যাকেট হয়ে উঠবে আমাদের এই গানের বর্ম। অতএব এই গানই পারবে আমাদের সমস্ত অশুভ শক্তির
বিরুদ্ধে হাতিয়ার হতে। গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে শেখর কুটো, রক্তমুছি শুধু গানের পায়ে, মাথায় কত শকুন বাচিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। কবি বললেন যে আমাদের প্রচুর যে গান জানা আছে তা তো নয়, আমাদের স্টক খুব সীমিত, কিন্তু আমাদের যেটুকু সামর্থ্য আছে, যেটুকু শক্তি আছে, যেটুকু ক্ষমতা আছে, সেইটুকু দিয়েই আমরা খড়কুটোর মতো আঁকড়ে ধরে বাঁচব এবং ওই প্রতিকূল শক্তির বিরুদ্ধে লড়ব, তবে অস্ত্র নিয়ে নয়, গান নামক বর্মশক্তি দিয়ে, যা সমস্ত প্রতিকূলতাকে ঠেকাতে পারবে, আটকাতে পারবে এবং সেই খড়কুটো ধরে আঁকড়ে ধরার মতোই। অর্থাৎ আমরা কি জানি, মধুসূদনের একটি কবি পত্রেতে আছে, বীরাঙ্গনা কাব্যগ্রন্থের একটা অংশ আমি তোমাদের তুলে আনছি। কিন্তু মজ্জমান জন শুনিয়াছি ধরে তৃণে, আর কিছু যদি না পায় সম্মুখে, জীবনের আশাহায় কে ত্যাজে সহজে। একটা মানুষ যখন জলে ডুবে যাচ্ছে, যখন অসহায় পরিস্থিতি, তখন সামনে যা আসে, একটা খড়ের টুকরো পেলে সেটাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে। কবি জয় গোস্বামী যুদ্ধকামে মানুষদের থামাতে হাতের সামনে দু একটা যা গান পাচ্ছেন সেগুলোকে খড়কুটোর মতো আঁকড়ে ধরে বাঁচতে চাইলেন এবং প্রতিকূল শক্তির বিরুদ্ধে লড়াই করতে চাইলেন। তাই বললেন মাথায় কত শকুন বাচিল, আর তার আগে শব্দটি লাইন বাদ গেছে, রক্তমুছি শুধু গানের গায়ে। অর্থাৎ আমরা খড়কুটোর মতো আঁকড়ে ধরে আমরা রক্ত মুচ্ছি গানের গায়েতে, কারণ রক্তাক্ত রক্ত তো আমরা চাই না, তাই গান দিয়ে আমরা সব কিছুকে মুছে ফেলতে চাই, সব কিছু ক্ষতকে চিহ্নকে আমরা দূরে সরিয়ে দিতে চাই। তাই গানের মাধ্যমেই আমরা প্রাণে প্রাণ সঞ্চার করতে চাই, তাই রক্ত মোছার মধ্যে প্রাণ সঞ্চারের তাগিদ। আর মাথায় কত শকুন বাচিল, আমরা শুধু একটা কোকিল। অর্থাৎ এই যুদ্ধবাজ মানুষের দল শকুন চিলের মতো ঘুরে বেড়াচ্ছে, হায়নার মতো ওঁত পেতে রয়েছে, কখন আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু না, কবি বলছেন পারবে না, কারণ আমাদের একটা কোকিল থাকলেও সেই কোকিলের সুমিষ্ট সঙ্গীত বশীভূত করবে ওই যুদ্ধকামী শক্তিকে এবং গান বাঁধবে সহস্র উপায়ে। অতএব একঘেয়েমি গান নয়, নিত্য নতুন নবনব সৃষ্টির গান, যা প্রতি মুহূর্তে তথাকথিত প্রাণহীন মানুষের প্রাণে প্রাণ সঞ্চার করে যুদ্ধবাজ মানুষদের যুদ্ধের পরিবেশ থেকে সরিয়ে আনতে পারবে, তাদের মধ্যেও একটা সুন্দর শান্তি বাতাবরণ গড়ে উঠবে। তাই অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। তাহলে এখানে অস্ত্র রাখতে বলছেন কবি, অস্ত্রকে ফেলে দিতে বললেন। কেন বললেন? কবি জানেন যে এইভাবে অস্ত্র দিয়ে লড়াই করে কখনো পৃথিবীতে শান্তি আনা যাবে না। তাই অস্ত্র যদি ত্যাগ করতে না পারি তাহলে আমরা কোনোভাবেই সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখতে পারবো না। কারণ অস্ত্র মানে ক্ষয় ও বিনাশ, সভ্যতা আর মানুষকে বারবার আহত এবং পর্যুদস্ত করে অস্ত্র। পৃথিবীব্যাপী বেশিরভাগ অমঙ্গল অকল্যাণের এটি মূল কারণ। অস্ত্রের কারণে মানুষ তার মনুষ্যত্ব হারায়, সে নিজের বিবেক কিংবা শুভবুদ্ধির উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। অন্যদিকে গান মানুষের অন্তরের স্বতঃস্ফূর্ত স্বাভাবিক প্রকাশ। গানের সুর লালিত্যেই মানব মনের দয়া, মায়া, প্রেম বা মুক্তির চিরকালীন ভাষ্য প্রকাশ পায়। তাই ধ্বংস বা বিনাশকে প্রতিহত করে মনুষ্যত্বকে পুনঃপ্রতিষ্ঠিত করতে কবি অস্ত্র রাখতে অর্থাৎ পরিহার করতে বললেন। এবং অস্ত্রের বিরুদ্ধে এই গান রচনা করে কবি বুঝিয়ে দিলেন যে কবি চান শান্তি। কবি একজন সাধারণ ও সামান্য মানুষ, অন্যদিকে অস্ত্রের ক্ষমতা প্রভূত। তাই অস্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ করতে হলে যে বিপুল মানসিক শক্তির প্রয়োজন, তার জন্য প্রয়োজন সংঘবদ্ধ বিরুদ্ধতা। ওই যে কবি প্রথম স্ট্যান্জাতে বলেছিলেন, আমি এখন হাজার হাতে পাই। এই হাজার হাতে পায়ের মধ্যেই তো সংঘবদ্ধ বিরুদ্ধতার ইঙ্গিত ছিল, আর তাই প্রতিকায়িত হয়েছে সহস্র মানুষের প্রতিভূ এই হাজার হাতে পায়ে শব্দবন্ধের মধ্যে। এই দৃঢ় প্রত্যয় শুধু ব্যক্তি মানুষের নয়,
সম্মিলিত মানবতার। এজন্য কবি হাজার হাতে পায়ে শুধু এগিয়ে আসেন না, উঠেও দাঁড়ান এবং হাত নাড়িয়ে তাচ্ছিল্যের সঙ্গে বন্দুকের গুলিকে প্রতিহতও করেন। এই কারণে তিনি বলেছিলেন, এগিয়ে আসি উঠে দাঁড়ায়, হাত নাড়িয়ে বুলেট তাড়ায়। অর্থাৎ অন্তর মনের অবজ্ঞাকে সম্বল করে চরম প্রতিকূলতাতেও লক্ষ্যে অবিচল থাকেন। তাই তো তিনি গানের বর্ম দিয়ে মানবিকতা ও মঙ্গলময়তার সুরময় প্রকাশকেই বোঝাবার চেষ্টা করলেন। কারণ তিনি জানেন অস্ত্রের ক্ষমতা বিপুল, কিন্তু অস্ত্র হিংস্রতা দানববৃত্তি ছাড়া আর কিছুই নয়। আর অস্ত্রকে নির্গত দানবীয়তাকে প্রতিহত করতে হলে গানের মতো নরম ও পেলব হৃদয়বৃত্তির সুর মূর্ছনায় দরকার। এবং সেই জন্য এই আবেদনের মধ্যে রয়েছে কবির এক ধরনের সৃজনশীলতার প্রকাশ, মানুষের অন্তরস্থিত সুরময় সত্তার বিকাশ ঘটানো। গান মানুষের মানবিক সত্তার স্ফুরণ ঘটায়, মানুষের মধ্যে যৌথতা মূল্যবোধের জাগরণ ঘটিয়ে মানব সভ্যতার প্রকৃত বিকাশে সাহায্য করে। কিন্তু সঙ্গে সঙ্গে একটি ব্যাখ্যা বিশেষভাবে এখানে লক্ষ্য করার বিষয়, কারণ কবি বর্ম খুলে দেখো আদুর গায়ে, এই আদুর গায়ে মানে খালি গায়ে দেখতে বললেন। এবং সেখানে কি আছে, এখানে একটি চিত্র ফুটে উঠবে, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক। উপরে ছবিটা লক্ষ্য করো, তোমায় নিয়ে বেড়াবে গান, নদীতে দেশ গায়ে, অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে। গোটা কবিতার মূল জিনিসটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। আমি এখন সেটাকেই তোমাদের বুঝিয়ে দেবার চেষ্টা করব। কারণ কবি মনে করেন অস্ত্র মানব মনের হিংসা, অসূয়া, বিদ্বেষ ও যুদ্ধবৃত্তির দ্বারা মানুষের নেতিবাচক দিকের বিকাশ ঘটায়। অন্যদিকে গান হলো মানুষের অন্তরের সুরময় প্রকাশ, জীবনের যৌথতার প্রকাশ। অস্ত্রের দানবিক শক্তিকে গানের দৈব শক্তি দ্বারা জয় করা সম্ভব বলে কবি মনে করলেন। তাই কবি এতদিনের ক্ষমতা অহংয়ের বর্মকুলে সংস্কার মুক্ত ভয়হীন মনে বলতে চাইলেন, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক, তোমায় নিয়ে বেড়াবে গান, নদীতে দেশ গাই। কবির মনে হয়েছে অন্তরকে গানের ঝর্ণা দ্বারাই পরিশুদ্ধ করতে হবে। কবি জানেন গান মানুষের অন্তরের চির বালকটিকে প্রকাশ করবে, আর শৈশবের পবিত্রতায় মানুষ হয়ে উঠবে প্রকৃতি কোলে নিষ্পাপ রাখাল বালক, যার মাথায় বালক কৃষ্ণের মতোই ময়ূর পালক গোজা আছে। এভাবেই গান ক্লান্ত অবসন্ন মানব প্রাণীর আরাম ঘটাবে। গান মানুষকে নিয়ে যাবে নদীতে দেশ গায়ে, গানের তরঙ্গে মানুষের মনের অহং দূর হয়ে যাবে, মানব সত্তা প্রাণময়তার মুক্ত জোয়ারে ভেসে যাবে। এই পথে পৃথিবীর ক্রমমুক্তি ঘটবে, সমস্ত ভেদাভেদহীন মানবিকতার অবয়বহীন সুরের মূর্ছনায় উদ্বোধন ঘটবে মানবতা। তাই কবি এখানে সেই রাখাল বালকের কথা বললেন। এখানে সেই রাখাল বালক শ্রীকৃষ্ণের মতো মাথায় চূড়া ময়ূরপুচ্ছ রয়েছে যার, সেই বালক যেন সমস্ত গানকে মাঠে ঘাটে প্রান্তরে ছড়িয়ে দিয়ে চারণ কবির মতো মানুষের অন্তরে প্রাণ সঞ্চার করবে। এবং সেই অস্ত্রকে তাই ফেলতে বললেন কবি কোথায়? গানের পায়েতে। কেন গানের পায়ে বললেন? কারণ এখানে সব কিছু প্রতিকূলতার রক্তাক্ত শক্তিকে পরিত্যাগ করতে হলে এই অস্ত্রকে সবার আগে বিসর্জন দিতে হবে। অস্ত্র যদি বিসর্জন না দেওয়া যায় তাহলে মানুষ তার মানুষের যে মধ্যে যে একটা অশুভ শক্তি আছে সেটা জেগে উঠবে। কারণ হাতে অস্ত্র থাকলে মানুষ স্বেচ্ছাচারী হয়, বেপরোয়া হয়ে ওঠে, সে ধ্বংসাত্মক শক্তির প্রতীক হয়ে ওঠে। তাই সেই অস্ত্র যদি পরিত্যাগ করতে না পারা যায় এবং সেই অস্ত্র যদি গানের পায়ে সমর্পণ করে মানুষের মধ্যে প্রাণশক্তি না জাগানো যায় তাহলে সেই অস্ত্র ভবিষ্যতের পক্ষে ক্ষতিকর হবে। তাই সেই ভবিষ্যতে অস্ত্র ত্যাগ করে তাকে চরণতলে নামিয়ে রেখে একাকিত্বের বাঁধন কেটে অসংখ্য মানুষের পদচারণায় এগিয়ে যেতে বললেন। তাই গানের বর্ম দিয়ে আত্মশক্তি মানবতার বলে বলিয়ান হয়ে হাত দিয়ে তিনি বুলেট তাড়াতে
অর্থাৎ যুদ্ধের ভয়াবহতাকে থামিয়ে দিতে চাইলেন। কবি সীমিত শক্তি নিয়ে মানবিকতাকে খড়কুটোর মতো আঁকড়ে ধরেই নিজের বিবেকের বিশ্বাসের উপর ভর করে প্রতিহিংসার রক্ত গানের অর্থাৎ মানবিকতার গায়ে মুছে চিল শকুনকে উপেক্ষা করে এগিয়ে চলতে চাইলেন। কবি জানেন কোকিল বসন্তের দূত, আর বসন্ত যৌবনের প্রতীক। সেই যৌবনের ধর্মই তো নিজের বিশ্বাসের উপর অহংকার। সেই মানবিক বিশ্বাসেই তিনি শত রক্তক্ষয়ী প্রতিকূলতাতেও পথ হাঁটেন। মানব বিনাশী যুদ্ধ আর নয়, তিনি চান অস্ত্র ত্যাগ করে হিংসার আবরণ খুলে ঋষি বালকের বেশে গানের তথা মানবিকতার আবির্ভাব ঘটুক। এভাবেই পথে প্রান্তরে গানে তথা মানবিকতার পুনর্জাগরণ ঘটবে। যুদ্ধকামী শত্রু দল পরাজিত হবে ও তাদের অস্ত্র হবে অবনত। আশা করি ছাত্রছাত্রীরা তোমরা কবিতাটা বুঝতে পেরেছ, এবং আমি সাধ্যমতো চেষ্টা করলাম তোমাদের বোঝাতে। যদি তোমাদের কবিতাটা সত্যি ভালো লাগে এবং আমার আরও পড়ানো যদি তোমরা পরবর্তীকালে পেতে চাও, তাহলে আমার এই কবিদিকা বাংলা ক্লাসের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ডান দিকের বেলটিকে ক্লিক করে অবশ্যই আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের মঙ্গল কামনা করি।